আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্প শুরু করা যাক। আদিত্য ভাই তো কোনো অপরাধ করে থাকলে আমার সাথে করেছে, আমি তো আদিত্য ভাইকে ক্ষমা করে দিয়েছি আব্বু, তাহলে কলেজ কেন ওকে শাস্তি দেবে? তুমি প্লিজ ছাড় দিয়ে বলো, আমি কোনো অভিযোগ করব না। আদি ভাইকে যেন কোনো শাস্তি না দেয়। শান্ত হও আদিবা, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আদিত্যর জন্য এটা ভালো হবে। এখানে থাকলে সবাই ওকে আর চোখে দেখবে, ওর সম্পর্কে বাজে বাজে কথা বলবে। কলেজ থেকে বের করে দেয়া ঘটনাটা ওর পিছু ছাড়বে না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আদু ভাই কি যেতে রাজি হবে? আমি জানি আদিত্যকে আমরা বললেও সে রাজি হবে না, ও খুব জেদি। তাই আমি তোর কাছে এসেছি মা, তুই ওকে বুঝিয়ে বললে তোর কথা হয়তো শুনবে। আদিত্য তোকে খুব ভালোবাসে, তোর কথা ফেলতে পারবে না। আমি বলবো হ্যাঁ আদিবা, তুই বলবে যে তুই চাস আদিত্য যেন এখান থেকে চলে যায়। আদিত্য নিজের জন্য না গেলেও তোর জন্য ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো চাই না আদিত্য ভাই দূরে চলে যাক। ভাইয়া আমার সাথে যাই করুক না কেন, আমি আদিত্য ভাইকে অপছন্দ করি না আব্বু। আমি চাই ভাইয়া আমাদের সাথে থাকুক। আমি জানি তুই আদিত্যকে ভালো চাস, হয়তো আদিত্য তোর ভালো চাই কিন্তু প্রকাশ করতে পারে না। কিন্তু দেখ আদিবা, আদিত্য এখানে থাকলে সবাই ওকে নিয়ে বাজে কথা বলবে, তোকে নিয়েও খারাপ মন্তব্য করবে। কিন্তু এখানে না থাকলে ধীরে ধীরে সবাই ঘটনাটা ভুলে যাবে, ওর জীবনটা একটা নতুন বাঁক পাবে। তুই কি চাস না আদিত্যর ভবিষ্যৎটা সুন্দর হোক, নতুন করে সব শুরু করুক? আদিবার চোখে পানি জমলো, সে জানে না আদিত্যকে ছেড়ে সে কিভাবে থাকবে। তবু আদিত্যর কথা ভেবে বললো, আমি চাই আব্বু, আমি ভাইয়ের ভালোর জন্য সব করতে পারি। আমি ওকে বলবো। আমি চৌধুরী আদিবার সাথে অনেকক্ষণ কথা বলে ড্রয়িং রুম থেকে আদিত্য ও মিনা বেগমকে ডাকলেন। আদিত্য এসে মাথা নিচু করে বসলো। মিনা বেগম উদ্বিগ্ন মুখে বসে আছেন। আহমেদ চৌধুরী গম্ভীর কণ্ঠে কথা শুরু করলেন, আদিত্যর কলেজ কমিটি তোকে বহিষ্কার করেছে, খবরটা শুনেছিস? আদিত্য নীরব রইল, কোনো উত্তর দিল না। তুই এই কলেজে আর পরীক্ষা দিতে পারবে না? আদিত্য মাথা ঝাঁকালো। জানি। দেখ আদিত্য, তুই যতই উচ্ছৃঙ্খল হস না কেন, তুই আমাদের ছেলে। আমরা তোর ভবিষ্যৎটা এভাবে নষ্ট করে দিতে পারি না। তাই কথাটা বলে আহমেদ সাহেব একটু থামলেন। আদিত্য চোখের দিকে তাকালেন। আমি তোর জন্য কানাডায় পড়াশোনার ব্যবস্থা করেছি। কথাটা শুনে আদিত্য মাথা তুলে সোজা বাবার দিকে তাকালো। কি বিদেশ? হ্যাঁ, আমি জয়ের বোর্ডিং কলেজের সাথে যোগাযোগ করেছি এবং তোর ভর্তির সব ব্যবস্থা করেছি। তুই ওখানে গিয়ে জয়ের সাথে থাকবি। এই যে সব কাগজপত্র, টিকিট, কাল সকালে তো ফ্লাইট। আর এই তো দ্রুত উঠে দাঁড়ালো। তার চোখে অবিশ্বাস। অসম্ভব পাপা, আমি কিছুতেই বিদেশ যাব না। দরকার হলে 1 বছর পর অন্য কলেজ থেকে পরীক্ষা দেবো, তবু বাসা থেকে কোথাও যাব না। তোমরা কি আমাকে বাসা থেকে বের করে দিতে চাইছো? বাসা থেকে বের করে দেওয়ার প্রশ্ন আছে কোথা থেকে? তুই শুধু পড়াশোনা করতে চাচ্ছিস, পড়া শেষ হলে আবার চলে আসবি। অসম্ভব, আমি কোথাও যাচ্ছি না। আহমেদ চৌধুরী ঠান্ডা এবং ধীর কণ্ঠে বলে উঠলেন, সবকিছু ঠিক হয়ে গেছে আদিত্য, তুই কালই রওনা দিবি। এই বিষয়ে আর কোনো কথা হবে না। তোর ভালোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদিত্য চেঁচিয়ে উঠলো, বললাম তো আমি যাব না। আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে, আমি মেনে নিয়েছি। তার মানে এই না যে আমি সবকিছু মেনে নেব। আমি কোথাও যাচ্ছি না। 1 বছর নষ্ট হলে হবে, আমি তোমাদের কাছেই থাকবো। এবার মেনা বেগম এগিয়ে আসলেন, তার চোখের জল। আদিত্য, তুই এসব কি বলছিস? তোর বাবা তোর জন্য তো এটা কিছু করছেন, তোর ভবিষ্যতের কথা ভাবছেন, আর তুই এখানে থাকতে চাস? এই শহরে তোর জন্য কিছুই অবশিষ্ট নেই। সবাই তোকে দোষারোপ করবে, কথা শোনাবে। তুই বিদেশে গিয়ে নতুন করে শুরু কর সবকিছু। বাবা প্লিজ। আম্মু, আমি নতুন করে যে ভর্তি হব, 1 বছর গ্যাপ দিয়ে পরীক্ষা দিব, তবু বিদেশ যাব না। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে তুই 1 বছর গ্যাপ দিবি? তাছাড়া এই ঘটনা পর কে তোকে নতুন করে যে ভর্তি করবে? তুই তোর ভবিষ্যতের কথা ভাব। বাবা, মামা, তোমরা সবাই জানো আমি আদিবাকে ছেড়ে থাকতে পারি না, আমি ওকে ছেড়ে যাব না। মিনা বেগম এবার রেগে গেলেন। আদিত্য, তুই এখনো আদিবাকে নিয়ে পড়ে আছিস, তোর লজ্জা হওয়া উচিত। সব সমস্যা মূলত ওই দেখছি। আহমেদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলে উঠলেন, আদিত্য, আদিবা চায় না তুই এখানে থাক, ও নিজে চায় তুই চলে যা। আদিত্য আশ্চর্য হয়ে বাবার দিকে তাকালো, তার চোখে মুখে অবিশ্বাস। কি বলছো আব্বু? আদিবা চায় না আমি এখানে থাকি? অসম্ভব, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। বেশ, তাহলে তুই নিজে ওকে প্রশ্ন কর। আসলে তুই যদি এখানে থাকিস, তোর বন্ধুরা তোদের নিয়ে খারাপ কথা বলবে, ওকে নিয়ে বাজে মন্তব্য করবে। তাই আদিবার চাই না তুই এখানে থাক। আদিত্য, আমাদের জন্য না হোক, আদিবার কথা ভেবে হলো তুই যা। আদিত্য শক্ত গলায় বলল, আমি আদিবার মুখ থেকে শুনতে চাই ও কি চায়। আহমেদ চৌধুরী বলল, বেশ মিনা, তুমি আদিবাকে ডেকে আনো তো। মিনা বেগম উঠে গিয়ে আদিবাকে ডেকে আনলেন। আদিবা দরজার কাছে এসে মাথা নিচু করে দাঁড়ালো। আদিত্য দ্রুত পায়ে আদিবার সামনে গিয়ে আদিবার কাঁধ ধরে অস্থির এবং কাঁপা কাঁপা গলা বলে উঠলো, আদিত্য, আদিবা, বাবা যা বলছে সত্যি? তুই সত্যি চাস না আমি বাসায় থাকি? তুই চাস বলে আমি চলে যাই? সত্যি করে বল। আদিবা খুব বলতে ইচ্ছা করলো সে চায় না আদিত্য চলে যাক।
কারণ আদিত্য ছাড়া সে নিজেও থাকতে পারে না। আদিত্য তাকে এত শাসন করে, এত আঘাত দেয়, তবু কেন যেন আদিত্যকে তার ভালো লাগে। কিন্তু পরক্ষণে বাবার কথাগুলো তেজক তীরের মতো মাথায় আঘাত করলো। এখানে থাকলে আদিত্যের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আর যদি চলে যায় তবে তার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। সে আদিত্য চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলালো। কণ্ঠস্বর দৃঢ়তা এনে বলল, হ্যাঁ চাই, আমি চাই তুমি চলে যাও, তোমার জীবনটা নতুন করে শুরু করো, সবার জন্য এটাই ভালো হবে। আদিবার কথা শুনে আদিত্যর চোখে হঠাৎ গভীর রাগ ঝিলিক দিয়ে ওঠে। আদিবা চায় না সে একা থাকুক, শুনে তার মুখ শক্ত হয়ে যায়। সে মুখ শক্ত করে কিন্তু আর একটু কথা বলে না। তার মনে আদিবার প্রতি একটা অদ্ভুত রাগ জন্ম নেয়। সে মুখ ঘুরে মাথা নিচু করে বলে, বেশ, তবে তাই হোক, আমি চলে যাব। আব্বু, তুমি সব ব্যবস্থা করো। কথাটা বলে আদিত্য এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার শব্দ যেন ঘরের সব নিরাপত্তা চুরমার হয়ে গেল। আদিবাও দূরে নিজের ঘরে চলে যায়। মিনা বেগম এবং আহমেদ চৌধুরী একে অপরের দিকে তাকান। মিনা বেগম ফিসফিস করে বলে ওঠেন, তুমি কি এটা ঠিক করলে আহমেদ? আদিবাকে দিয়ে এমন কথা বলিয়ে ঠিক করলে? ছেলেটা খুব কষ্ট পেল। আহমেদ চৌধুরী ক্লান্ত কণ্ঠে জবাব দিলেন, এর বাইরে আমার আর কোনো উপায় ছিল না মিনা। আদিত্য যে পরিমাণ জেদি, ওর ভালোর জন্য এটা দরকার ছিল। এখন ও অন্তত আদিবার কথা রাখতে হলেও চলে যাবে, এতে ওর জীবনটা সুন্দর হবে। আদিবা আদিত্যের মাঝে দূরত্ব বাড়বে। আদিবার প্রতি ওর নোংরা মনোভাব বদলে যাবে। রাত বাড়ছে, আদিত্য তার ঘরে সুটকেস গুছাচ্ছে, কিন্তু তার মনটা রাগে আর অভিমানে শক্ত হয়ে আছে। অন্যদিকে আদিবার হৃদয় ভেঙে যাচ্ছে। সে চেষ্টা করছে স্বাভাবিক থাকার, কিন্তু কানাটা যেন গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। আদিবা ড্রয়িং রুমে বসে বসে ঠিক তখনই মিনা বেগম তার পাশে এসে বসলেন। কে রে আদিবা, এখনো বসে আছিস? অনেক রাত হয়েছে তো, গিয়ে শুয়ে পড়। আদিবা মিনা বেগমকে দেখে দ্রুত চোখ মুছে জবাব দেয়, একটা বই পড়ছি মামুনি, ঘুম পাচ্ছে না, তাই বসে আছি। মিনা বেগম কথা বাড়ান না, হয়তো কিছু বুঝতে পেরেছেন, তাই নিজের ঘরে চলে যান। মিনা বেগম ঘর থেকে চলে যেতে আদিবা দরজার ভাত ভেঙে যায়। সে দ্রুত বইটা বন্ধ করে সবাই হাত দিয়ে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করে। সে কোনোভাবে চায় না তার কান্না কেউ দেখুক, কিন্তু আদিত্য হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল একটা ব্যাগ নেওয়ার জন্য। আদিবার কান্না তার চোখ এড়ায় না। আদিবাকে কাঁদতে দেখে মনটা মুহূর্তের জন্য নরম হয়ে গেল, কিন্তু পরক্ষণে আদিবার গলা কথাগুলো মনে পড়লো, হ্যাঁ আমি চাই না তুমি চলে যাও। কেমন যেন বিষের মতো মনে বিঁধলো শব্দগুলো। আদিত্য ঠোঁটে একটা তীক্ষ্ণ হাসি ফুটে উঠলো, বা দারুণ অভিনয়। একটু আগে আমাকে চলে যেতে বলে এখন বসে বসে কাঁদছো, কিন্তু কেন? আর কত শাস্তি দিতে চাস আদিবা? আমাকে বাড়ি ছাড়া করেও কি তোর শান্তি নাই? এখন কেঁদে কি প্রমাণ করতে চাইছিস? আমাকে আরো অপরাধী বানাতে চাইছিস? আদিত্য নিজের মনের কথা মুখে উচ্চারণ না করে আদিবাকে এক নজর দেখে নিয়ে আবার ঘরের ভিতরে ঢুকে যায়। দরজা বন্ধ করার শব্দে আদিবার মুখ তুলে তাকায়। রাত বেড়েছে, আদিবা নিজের ঘরে চলে গিয়েছে, কিন্তু আদিত্য চোখে ঘুম নেই। আদিত্য ঘরের ভেতরে তার জিনিসপত্র দেখছিল। তার হাতে আদিবার সাথে তোলা একটা পুরনো ছবি। সে ছবিটার দিকে তাকালো, সাথে সাথে ইচ্ছে হলো ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু পারলো না। দ্রুত ছবিটা উল্টো করে নিজের ব্যাগে রেখে দিল। সে নিজেকে শক্ত করলো, যেন তার ভেতরে কোনো অনুভূতি নেই। আদিত্য নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। দরজার ওপাশে আহমেদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। আহমেদ চৌধুরী ক্লান্ত স্বরে বললেন, আদিত্য আসবো? ছেলে গম্ভীর মুখ করে জবাব দিল, এসো। দর্শক গোছানো হলো। আদিত্য ঠান্ডা গলার যান্ত্রিক উত্তর দিল, হ্যাঁ হয়েছে, সব রেডি, চিন্তা করতে হবে না। আমি তোমাদের দেওয়া নির্বাসন মেনে নিয়েছি, তাই কোনো ঝামেলা করব না। আহমেদ চৌধুরী এবার এগিয়ে এসে ছেলের পাশে বসলেন। আমি জানি তুই রেগে আছিস, তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোর বাবা, আমি তোর জীবন নষ্ট হতে দিতে পারি না বাবা। বিদেশ যা, মন দিয়ে পড়াশোনা কর, এই ঘটনা ভুলে যা। আদিত্য গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আমি ভুলবো না আব্বু, আমি কিছুই ভুলবো না। আর তোমাদেরকেও আজকের দিনটা ভুলতে দিব না, না তোমাকে না তো আদিবাকে। আহমেদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। এখানে আদিবার কোনো দোষ নেই আদি। আদিবার কথাটা একবার বোঝার চেষ্টা কর, ও তোকে ভালোবাসে, তোর ভালো চাই, তাই তোকে যেতে বলেছে। এখানে থাকলে তোর দুজনেই কষ্ট হবে। আদি তো কিছু বলে না, শুধু একটু হাসে, তবে এই হাসিতে কোনো ভালো লাগা নেই, আছে একরাশ অভিমান। আহমেদ সাহেব ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে উঠলেন, সব ঠিক হয়ে যাবে আদিত্য, সব ঠিক হয়ে যাবে, তুই এসব নিয়ে আর ভাবিস না, এখন ঘুমিয়ে পড়। আদিত্য কিছু বললো না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন। আহমেদ চৌধুরী বেরিয়ে গেলেন। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে। আদিত্য তার ঘরে বসে আছে, ঘুম আসছে না। সে ধীরে ধীরে পায়ে উঠে আদিবার ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা আলতো করে খুলে ভিতরে ঢুকলো। আদিবা বালিশে মুখ গুজে ঘুমিয়ে আছে, চোখের নিচে হালকা কাল সেটে, যা বলে দিচ্ছে সে এতক্ষণ কেঁদেছে। আদিত্য খুব সাবধানে আদিবার পেছনের পাশে মেঝেতে বসলো। আমার অনুপস্থিতি কি তোর কাছে এত আনন্দের? তুই না চাইলে পুরো দুনিয়ার সাথে লড়াই করে হলো আমি থেকে যেতাম,
তুই তো সব জানিস তুই আমার দুর্বলতা, তবু কেন আমাকে এভাবে দূরে ঠেলে দিলি? এই দূরত্বের আগুনে শুধু কি আমি পুরো ছারখার হব? তোর গায়ে একটু আঁচ লাগবে না? চলবে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।